কথা আমি বুঝি না, বন্ধু রাষ্ট্র। সেদিন সালাউদ্দিন সাহেব বিএনপির, উনি বললেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। তো আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে ভাই আপনি পলিটিক্যাল সায়েন্সটা একটু পড়েন, কারণ রাষ্ট্রের কোনো বন্ধু হয় না। রাষ্ট্রের কিন্তু কোনো বন্ধু হয় না, রাষ্ট্রের খালি স্বার্থ। রাষ্ট্র আমার স্বার্থ কার সেইটা বুঝিয়ে কেউ আমার শত্রু, কেউ আমার বন্ধু। আমার জন্য বন্ধু ফরএভার এরকম কথা পলিটিক্যাল সায়েন্সে নাই, মানে ইন্টারন্যাশনাল রিলেশনে নাই। এটা একটা বাজে কথা যে ওই রাষ্ট্র আমার বন্ধু। রাষ্ট্রের কোনো বন্ধু নাই, এটা ইন্ডিয়ানরা বিশ্বাস করে। চাণক্য কয় হাজার বছর পরে কিন্তু আগে কিন্তু এটা লিখে গেছে যে তোমার নেইবাররা কিন্তু তোমার সবসময় শত্রু। এটা চাণক্যের অর্থশাস্ত্রে আছে। ওদের নেইবার দিকে নজর রাখবা, ওরা আমার শত্রু। তো আমাদের শত্রুকে আমরা জানি না। তো আমি আর্মস কিনছি কার জন্য? তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেন আপনি। এই যে হাজার হাজার কোটি কোটি টাকা করে আমরা কি বলে যুদ্ধ জাহাজ কিনবেন, রাফেল কিনবেন। এখন 54 বছর পরে আমাদের মুক্তিযুদ্ধ বিজয় দিবসটাকে মোদি কেড়ে নিয়ে গেছে। এবার সে বলেই দিয়েছে যেটা আমাদের বিজয়, এটা আমাদের বিজয়। তো এখন এই যে আধিপত্যবাদ, এটার ইতিহাস অনেক পুরানো এবং এটার শিকড় অনেক গভীরে। এবং এখানে বাংলাদেশে যে প্রথম আলো ডেইলি স্টারের কথা আপনারা বললেন, এখানে পেনিট্রেশন বা গভীরে যাওয়ার জন্য ইন্ডিয়ানরা কতগুলি সফট পাওয়ার, আমরা বলি সফট পাওয়ার ব্যবহার করেছি। সেই সফট পাওয়ারের মধ্যে আছে আপনার সাংস্কৃতিক আগ্রাসন, তারপরে আছে তাদের বুদ্ধিজীবী সমাজে পেনিট্রেশন, তারপরে আছে আপনার কালচারাল, তারপরে আছে তাদের মাইনরিটি কার্ড। কিছু হইতে না হইতেই বলে এখানে হিন্দুদেরকে আমরা মেরে ফেলতেছি, এটা হলো তাদের কার্ড। এই সফট পাওয়ারের দ্বারা পেনিট্রেশনটা এমন জায়গায় পৌঁছেছে যে আপনার বাংলাদেশে কোনো সেক্টর নাই যেখানে আপনার রড পেনিট্রেশন হয় নাই। আপনি আমাদের যে এত এখানে রিটায়ার্ড আর্মি অফিসাররা বসে আছেন, আপনাদের সামনেই বলছি, আপনার আমাদের এত গর্বের আর্মি সেনাবাহিনী, সেখানে কি আপনার রড অফিস ছিল না? যেখানে আপনার ডিজিএফ এর অফিস ছিল ক্যান্টনমেন্টের ভিতরে, ডিজি অফিসের অফিসে। জানতো না আর্মি অফিসাররা? জানতো তো? বলে নেই তো? আমাদের টাকায় তো বেতন হয় তাদের, বলে নেই তো? তারা সহযোগিতা করেছে তাদের সঙ্গে। এমন পেনিট্রেশন যে এক ভদ্রলোক আমাকে বলে কি যে শুনে না পা, আল্লাহ তাআলা যখন হযরত আদম এবং বিবি হাওয়াকে বেহেশত থেকে বার করে দিচ্ছিলেন ওই যে আপনার নিষিদ্ধ ফল খাওয়ার জন্য, তখন শয়তান বলল না যে আমাকেও তুমি পারমিশন দাও, আমি সবসময় মানুষের সঙ্গে সঙ্গে থাকবো তাদেরকে বিভ্রান্ত করার জন্য। তা আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ, সেই জন্য শয়তান আমাদের সঙ্গে সঙ্গে আছে সবসময়, যে কোনো সময় বুদ্ধি দিয়ে ফেলে। তো এখন আমাকে বলে কি যে আমাদের বাঙালি মুসলমানদেরকে বের করার সময় আল্লাহ তাআলা বলেছে তোদের সঙ্গে সঙ্গে একটা করে র থাকবে, সব সময় একটা করে র থাকবে তোদের সঙ্গে সঙ্গে। বললাম তাই দেখি? বল আপনি জানেন না? আমি ও আচ্ছা তাই। বাট আমি শর্ট করব। পেনিট্রেশন খুব গভীর। এই জুলাই অভ্যুত্থানে আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে জুলাই অভ্যুত্থান কিছু আমি দেখতে পারবো, সেটাই আমি ভাবি নাই। আমি কিন্তু ভেবেছিলাম যে বাংলাদেশকে শৃঙ্খলিত অবস্থায় আমার মৃত্যু হবে, কিন্তু দেখে আমি আশান্বিত হয়েছিলাম যে একটা নতুন বাংলাদেশ, আমাদের আত্মমর্যাদা, আমাদের সভরেনিটি, আমাদের স্বাধীনতা সমুন্নত থাকবে, আমরা একটা ফরেন পলিসি থাকবে যেটা সাবসার্ভিয়েন্ট হবে না, এই সমস্ত। কিন্তু 15 মাস পরে হাদির মৃত্যুর পরে আবার সেই স্বপ্নটা অনেক অংশে ধূলিসাৎ হয়ে গেছে। কারণ আমি দেখছি নাম্বার 1 কোনো ঐক্য নাই, আর কোনো ঐক্য নাই। আবার আমাদের সমাজের মধ্যে সেই বিভাজন যেটা মুক্তিযুদ্ধের পরে তৈরি করে দিয়েছিল ইন্ডিয়া, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষ, চেতনা বিপক্ষ ইত্যাদি, সেই ডিভিশনটা আবার দেখা যাচ্ছে ওপেনলি। এখন রাজাকার, মৌলবাদী এই সমস্ত শব্দ আবার ফেরত এসেছে, যেগুলি আমাদের ইয়াং জেনারেশন শুনতে চায় না। আমাদের ইয়াং জেনারেশন কিন্তু বলেছে যে এই পুরানা রাজনীতি আমাদের সঙ্গে করবেন না, কিন্তু ওই শব্দগুলি আবার ফেরত এসেছে। ঐক্য নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় জিনিস হলো যে যে সমস্ত কথা আমরা শুনতে পাচ্ছি,
আমাদের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলির ব্যাপারে, তাতে আমাকে খুব হতাশাগ্রস্ত করে তুলেছে। তো এখানে আপনারা সবাই বসেছেন, নাম দিয়েছেন আজাদির মঞ্চ, কিন্তু কি করে এই আধিপত্যবাদের থেকে বেরোবেন সেটা কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। সভা সমিতি করে, মিছিল করে রাস্তায় আমরা এই আধিপত্যবাদ থেকে বেরোতে পারবো না। এখানে আধিপত্যবাদের জন্য যেটা দরকার হবে, একটা ইস্পান কঠিন একটা ঐক্য জনগণের ভিতরে। এমনকি যে পলিটিক্যাল পার্টি আপনার ওই ফ্যাসিবাদের দোসরদের কথা বলবে, অথবা যারা আপনার বন্ধু রাষ্ট্র, একটা কারণ তাদের মতো এইরকম বক্তব্য দিতে তো আমি পারবো না, তো সম্ভব নয় আমার জন্য। তো আমি খালি এইটুকু বলবো যে আমি দেখেন, আমি একজন একাডেমিক, আমি কিন্তু একজন অ্যাক্টিভিস্টও না, আমি কোনো রাজনীতিবিদ না। আমার কাজ হলো রাজনীতি বিজ্ঞান পড়ানো, আর বাংলাদেশের রাজনীতিকে আমি অবজার্ভ করি খুব খুব গভীরভাবে, এবং আপনি সেটার উপরে বক্তব্য দেই দেশের জন্য, দেশের প্রতি ভালোবাসার জন্য, মানুষের জন্য ভালোবাসার জন্য। ভালোবাসাটা কিন্তু আমার খুব গভীর এই দেশের জনগণের জন্য, কারণ আমি ইতিহাস পড়েছি এই জনপদের ইতিহাস। আপনার এখানকার যে আপনার জনগোষ্ঠী, তাদের ইতিহাস খুব দুঃখের, কারণ তারা যুগ যুগ ধরে নিপীড়নের শিকার হয়েছে। এবং শিকার হয়েছে এই কারণে যে, প্রথম কথা হলো যে আমাদের যে সম্পদ দেশে আছে, প্রথম কথা আমাদের মাটি, এটার উপরে কিন্তু আপনার প্রাচীন যুগ থেকেই আপনার এটার উপরে দৃষ্টি ছিল যারা এখানে ভারতে প্রবেশ করেছিল। তো কথা হলো যে আমরা নিপীড়িত হয়েছি আপনার ব্রিটিশ পিরিয়ডে থেকে, আপনার নিপীড়নটার শুরু। সেই নিপীড়নটা আপনার ব্রিটিশরা কিন্তু আমাদেরকে সরাসরি শাসন করেনি, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তারা এই এলাকার ভূমি তুলে দিয়েছিল আপনার জমিদারদের হাতে। সেই জমিদারদের নিষ্পেষণ নিপীড়নে এখানকার বাঙালি মুসলমানদের যে কি অবস্থা হয়েছিল, সেটা আপনি ইতিহাস ঘাটলেই দেখতে পারবেন, ইতিহাসের পাতা উল্টালেই দেখতে পারবেন যে কতটা নিপীড়নের শিকার হয়েছিল এখানকার লোকেরা। এবং এই যে আমাদেরকে বলা হয় যে আমরা সাম্প্রদায়িক, এই কথাটা যে কত ঐতিহাসিকভাবে মিথ্যা, যে আমরা ইতিহাস পড়ি না বলে জানি না। কারণ এই এলাকায় আমাদের মুসলিম রুল ছিল, সুলতানি আমল ছিল, মোগল আমল ছিল। কোনো পিরিয়ডে কোনো রিসার্চার বলতে পারি নাই যে এখানে জোর করে কনভার্সন হয়েছে। এখানকার লোকরা মুসলমান হয়েছে নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং আপনার সুফিদের যে প্রচার, সেই প্রচারের জন্য। সুতরাং আমাদেরকে যারা অসাম্প্রদায়িক বলে, তারা কিন্তু ইতিহাস জানে না। আমরা কিন্তু সবসময়ই এখানকার জনগোষ্ঠী অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তো আপনার এই এলাকাটা আপনার যখন পাকিস্তান হয়েছে 47, অনেক সময় আমি দেখেছি লোকে 47কে এড়িয়ে যেতে চায়, বলে ওইটা কিছু না, ওটা টু নেশন থিওরির দ্বারা হয়েছিল, টু নেশন থিওরি বাজে। কিন্তু আপনি ওইটাকে বাদ দিলে তো চলবে না। 47টা কেন হয়েছিল সেটার দিকে আপনার ফিরে তাকাতে হবে। কেন আমরা পাকিস্তান চেয়েছিলাম? পাকিস্তান হওয়ার পরে আমরা বঞ্চনার শিকার হয়েছি, তারপরে আমরা বাংলাদেশ করেছি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটাও একটা যুদ্ধ। বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের 71-এর যে আপনার আশা আকাঙ্ক্ষা, সেটার ফসল আমরা ঘরে তুলতে পারি নাই, এবং সেটাও তুলতে পারি নাই আমাদের এই ভারতীয় আগ্রাসনের জন্য। ইতিহাসের দিকে ফিরে তাকান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই ইন্ডিয়ার যে ডিজাইন ছিল এখানে, সেটার দিকে আমাদের ফিরে তাকাতে হবে। কেন আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে আমি অনুরোধ করব ইতিহাসের দিকে তাকাতে। ইতিহাসের দিকে তাকিয়ে আপনি শুধু এই ভারতীয় আগ্রাসন যে কবে থেকে শুরু হচ্ছে সেটাই জানবেন না, আপনারা জানতে চেষ্টা করবেন আমাদের আত্মমর্যাদার ইতিহাস। আমরা কে, কেন আমরা বাংলাদেশ করতে চেয়েছিলাম,
কিসের থেকে আমরা মুক্তি পেতে চেয়েছিলাম, কার থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, এগুলি আমাদের জানা দরকার। এবং আমাদের আত্মমর্যাদা, আমাদের অনেক বীর এখানকার, আপনার বহু বিদ্রোহ এখানে সংঘটিত হয়েছে মুক্তি পাবার, সেগুলি আমরা ভুলে গেছি। কিন্তু আমাদের কিন্তু বয়ানটা যারা তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান যারা আপনার রাইটার ন্যাশনালিজমের, আমি যখন আমার পিএইচডি থিসিস করছিলাম তখন আমার যিনি সুপারভাইজার ছিলেন তিনি ছিলেন মরিস জোন্স বলে একজন খুব নাম করা সাউথ এশিয়ান এক্সপার্ট, মারা গেছেন উনি এখন। তো উনি আমাকে ইন্ডিয়ান ন্যাশনালিজমের উপর অনেক বই পড়তে বলেছিল। তারপরে পড়ার পরে আমাকে বলল যে তুমি কি মনে করো ইন্ডিয়ান ন্যাশনালিজম উপর তোমার কি ধারণা? তা আমি বললাম ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা তো ওরা তো সেকুলার কান্ট্রি বলে, কিন্তু আমি তো ন্যাশনালিজম ইতিহাস পড়ে দেখলাম এটা তো হিন্দু ন্যাশনালিজম। তখন সে আমাকে বলল যে তুমি ঠিক ধরেছো, 1971 কথা বলি, অনেক দিন আগের কথা বলছি, আপনাদের জন্মও হয় নাই। বলেছিল বেসিক্যালি ইন্ডিয়া ইজ এ হিন্দু স্টেট, উনি বলেছিলেন। এখন দেখেন মোদি কি বলছে, মোদির ফলোয়াররা কি বলছে, যে বেসিক্যালি ডিপ ডাউন। তারপর দেখেন আপনার স্বদেশী মুভমেন্টের সময় এই যে প্রীতিলতা, তারপরে মাস্টারদাকে নিয়ে আমরা এত বেশি উল্লাসিত হই, ওইখানে আপনার ওই আন্দোলনটা হয়েছিল। আপনার যখন আন্দোলনে যেত, আমার একজন পরিচিত ভদ্রলোক ডক্টর রশিদুজ্জামান, আপনার নাম শুনেছেন কিনা জানি না, উনি একজন খুব নামকরা পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, রিসেন্টলি মারা গেছেন। তো উনি বলেছিলেন যে ওনার চাচা স্বদেশী মুভমেন্টে যোগ দিয়েছিল, কিন্তু কিছুদিন পরে ফিরে আসছে। তো ভাই বললাম কেন ফিরে আসছিল কেন, বললাম জিজ্ঞেস করলো চাচাকে, বলে না ভাই ওখানে ওরা স্বদেশী মুভমেন্টে যে ওরা করতো, বোমা টোমা ফেলতো, তো বেরোনোর সময় নাকি কালীর মূর্তির কাছে পূজা দিয়ে তারপরে বেরোতো। তা বলে আমি তো মুসলমান হিসেবে সেটা পারি নাই। তো এই যে আপনার বয়ানটা হিন্দু তো বাদী বয়ান, এই বয়ান কিন্তু ব্রিটিশ বা ইন্ডিয়া ভাগ করার পিছনে, বেঙ্গলকে আজকে ভাগ করেছে, আজকে যে ওয়েস্ট বেঙ্গল আর আমরা, এটা ভাগ করেছে কে 47-এ। দেখেন তাদের দ্বৈত ভূমি, এত লম্বা হয়ে যাচ্ছে না, দ্বৈত 1905 সালে যখন বেঙ্গল ভাগ হলো, বঙ্গভঙ্গ যেটাকে বলে, তখনই ওই যে আপনার ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মানে বঙ্গমাতার উপরে আঘাত করা হয়েছে। এখানে একটা মুসলিম মেজরিটি প্রভিন্স আসাম নিয়ে, ওদিকে ওয়েস্ট বেঙ্গল আর আপনার উড়িষ্যা নিয়ে। তখন আপনার বাঙালি জাতীয়তাবাদ জেগে উঠল, তখন আবার 1911-এ আপনার বঙ্গভঙ্গ রোধ করা হলো। 47-এ যখন 47 থেকে 1906 থেকে শুরু করে 47 পর্যন্ত এই বেঙ্গলে, রশিদুজ্জামান সাহেবের একটা সুন্দর বই আছে, মুসলিম আইডেন্টিটি ইন কলোনিয়াল বেঙ্গল, যে মুসলিমরা এখানকার কী করে আস্তে আস্তে সচেতন হয়ে উঠল নিপীড়নের দ্বারা, ডিসক্রিমিনেশন দ্বারা। আমার নিজের আব্বা, উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, বগুড়া জেলা স্কুল থেকে উনি স্টার পেয়ে পাস করেছিলেন। উনি গেছেন তখন আনডিভাইডেড বেঙ্গল, ইন্ডিয়া, উনি গেছেন কলকাতায় ডাক্তারি পড়তে, ওনাকে ভর্তি করবে না কারণ উনি মুসলিম। তারপরে উনি সিআর দাসের একটা ফ্লাড হয়েছিল, সে ফ্লাডে ভলেন্টিয়ার কাজ করেছিল, ওনার সাহায্যে উনি ডাক্তারিতে ভর্তি হলেন ক্যালকাটা মেডিকেল কলেজে। তো ডিসক্রিমিনেশনের দ্বারা সত্ত্বেও একটা মুসলিম ক্লাস এখানে জেগে উঠেছিল, ক্লাস ফরমেশন যেটাকে আমরা বলি আর কি, যোদ্ধার শ্রেণী একটা দেখা দিয়েছিল জমিদারদের, অ্যাজ এগেনস্ট জমিদার। তখন আপনার এই যারা এখন এপার বাংলা ওপার বাংলা আমরা এক, তারাই তখন বলেছিল যে বেঙ্গল ইন্ডিয়া ভাগ হোক আর না হোক, বেঙ্গলকে ভাগ করতে হবে, আমরা মুসলমানদের সঙ্গে থাকবো না, কারণ ওরা ম্লেচ্ছ, ওরা অনার্য। কথাটা কারেক্ট, আমরা তো অনার্য, ওরা তো আর্য, তো অনার্য, ওরা ম্লেচ্ছ, ওদের সঙ্গে আমরা থাকবো না। যেই ভাগ হয়ে গেল অমনি এপার বাংলা ওপার বাংলা, তার মানে তারা যে জমিদারিটা হারিয়েছিল সেই জমিদারিটা ইনডাইরেক্টভাবে ফেরত চায় তারা, পুনরুদ্ধার। এবং সত্যি কথা বলতে কি, ইন্ডিয়াতে তো হিন্দুত্ববাদীটা কি, ওটা তো ব্রাহ্মণবাদ। ইন্ডিয়াতেও তো আপনার রুল করে ব্রাহ্মণরা,
ব্রাহ্মণরা ভীষণ বুদ্ধি রাখে, চাণক্যের বুদ্ধি তো, ভীষণ বুদ্ধি তাদের, আর ভীষণ মিষ্টিভাষী। আমরা তো মাথা গরম করে ফেলি, ওরা কিন্তু কোনো সময় মাথা গরম করে না। কী রকম সুন্দর করে কথা বলে। এখানে একজন ইন্ডিয়ান প্রফেসর এসেছিলেন, মহিলা, ইয়াং মেয়ে, একটা কনফারেন্সে। তো আমাদেরকে এসে গিফট টিফট নিয়ে আসছিল, মাসিমণি মাসিমণি খুব। তারপরে ও দেশে গিয়ে আনন্দবাজারে আর্টিকেল লিখেছে। আনন্দবাজারে আর্টিকেল লিখেছে যে আমি ঢাকায় বাংলাদেশে ঘুরে আসলাম, ওইখানে আইএসআই এর এজেন্ট জিজ্ঞেস করছে। তো আমি বললাম, অনিন্দিতা, আমার ফেসবুকে আসছে সে, আমি বললাম, অনিন্দিতা, তুমি আইএসআই এর এজেন্ট কোথায় দেখলে? তুমি তো আমাদের সঙ্গে ঘোরাফেরা করলে, তো তুমি আমাদেরকে আইএসআই এর এজেন্ট মনে করো নাকি? তো উত্তর দিয়েছে আমাকে, কিরকম বুদ্ধি, ব্রাহ্মণ তো। আমাকে বলে, আমি যখন এটা লিখেছি তখন আমাকে বলে কি, আই লাভ ইউ মাসিমণি। এটা তার উত্তর, বুঝছেন? ওদের বুদ্ধির সঙ্গে পারা মুশকিল, খুবই বুদ্ধি রাখে এবং জ্ঞান চর্চা করে। আমরা তো জ্ঞান চর্চা করি না, এটাই তো আমাদের মুশকিল হয়ে গেছে। তো এখন তারা এখন মনে করলো যে এটাকে আমরা পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ই আপনারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছেন। সেই সময় তারা মুজিব বাহিনীটা কেন গঠন করেছিল নিশ্চয়ই জানেন। মুজিব বাহিনীটা গঠন করেছিল, তারা দেখেছিল যে এখানে, এবং শেখ মুজিবকে জাতির পিতা বানাতে হবে। যদিও শেখ মুজিব আপনার অনেক কনফিউজ ছিল, আমার বলা উচিত না, আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, উনি ঠিক পাকিস্তান বাংলাদেশ চেয়েছে কিনা আমি জানি না, বাট এনিওয়ে তখন উনি বললেন যে এখন তাদের আমি জানি, আমি তো সাক্ষী যান। তারপরে উনি বললেন যে ওই ওই আপনার আওয়ামী লীগকে এখানে লেফট থেকে, তখন মুক্তিযুদ্ধের সময় আপনার যারা বামপন্থী তারা একটু যে সিরাজ শিকদারের দল আর কি, যারা না প্রো চাইনিজ গ্রুপটা, ওরা একটু আপার গ্রুপ হ্যান্ডে চলে যাচ্ছিল। তো বলে না, এটা তো হতে পারে না, ওইখানে তো আওয়ামী লীগের রুল আনতে হবে, যারা আমার কাছে উঠবে বসবে। তো এই হলো মুক্তিযুদ্ধের ইতিহাস। আর